প্রিয় দর্শক, বিটিভির সংবাদ বিশ্লেষণ ধর্মী নিয়মিত আয়োজন খবর প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল হায়দার চৌধুরী। আপনারা জানেন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বিটিভি ওয়ার্ল্ড, বিটিভির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবেও একসঙ্গে প্রচারিত হচ্ছে এবং আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা আলোচনা করব 4টি বিষয়ে। শুরুতে যে বিষয়টি আমরা আলোচনা করব, আপনারা জানেন এরই মধ্যে পুরো দেশে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ, প্রাণীকুল, কোথাও কোথাও ক্ষতি হচ্ছে শস্যেরও। এই বিষয়টি নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। এছাড়া আরও 3টি বিষয় আমরা আলোচনার জন্য রেখেছি আজ। সেগুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তীব্র তাপপ্রবাহ, দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। ঢাকা আসছেন কাতারের আমির, সই হবে 11টি দলিল। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন jagonews24.com এর ডেপুটি এডিটর ডক্টর হারুন রশিদ। ডক্টর হারুন রশিদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এছাড়া আরও 3 জন অতিথি আমাদের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত হবে। আমরা মূল আলোচনা যাওয়ার আগে বাংলাদেশ টেলিভিশন সহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গতকাল যে সংবাদগুলো গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছে তার মধ্য থেকে কিছু সংবাদ আপনাদের জন্য তুলে ধরছি। সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রখর রৌদ্র, তীব্র তাপদাহে জনজীবনে ভোগান্তি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপির গাত্রদাহ, নেতিবাচক রাজনীতির কারণে দলটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। বিবৃতিতে ওবায়দুল কাদের। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে ভারতের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ প্রণয় ভার্মার। চালের দামে স্থিরতা ফেরাতে সেই আমদানিতেই ভরসা। 30 প্রতিষ্ঠানকে 83,000 মেট্রিক টন আনার অনুমতি। দর ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার, বললেন প্রতিমন্ত্রী। দুবাইয়ের হামরিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ নোঙর দেশে ফিরতে মাসখানেকের অপেক্ষা। সিলেট ও নরসিংদীতে হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে তাপপ্রবাহ। মালয়েশিয়ায় 5,000 বৈধ কর্মী বেকারত্বে ভুগছেন, জানালেন প্রবাসী কল্যাণ সচিব। জাতিসংঘের উদ্বেগ। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ব্যাটালিয়ন। টানা কয়েকদিনের উত্তেজনার পর শান্ত ইরান ইসরায়েল পরিস্থিতি, স্বস্তিতে সাধারণ মানুষ। নানা নাটকীয়তার পর ইউক্রেনকে $6,100 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পার্লামেন্টে বিল পাস, অস্ত্রের অভাব কাটবে আশা জেলেনস্কির। প্রিয় দর্শক, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, প্রাণীকুল ওষ্ঠাগত এবং একই সঙ্গে দেশের বিভিন্ন শস্যের ক্ষেত্রে বিভিন্ন নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের বাগান, সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে, নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং এ নিয়ে আমরা এখন কথা বলবো আমাদের স্টুডিও অতিথি ডক্টর হারুন রশিদের সঙ্গে। ডক্টর হারুন রশিদ, তীব্র গরম দেশে এবং 42-43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে এবং কোথাও কমছে, কোথাও বাড়ছে এবং জনজীবনে এক ধরনের নাভিশ্বাস আমরা লক্ষ্য করছি। আপনি ঠিকই বলেছেন। আপনি শিরোনামে যেমনটি বললেন যে এই গরমে শুধু মানুষ না, প্রাণীকুলও কষ্ট পাচ্ছে। আমরা কিন্তু মানুষের কথা বলছি, কিন্তু একটু বড় জায়গা জুড়ে আছে আপনার প্রাণীকুল। সেখানে আপনার পশু পাখি থেকে শুরু করে অন্যান্য প্রাণীকুলও সেখানে আছে। তো আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি যে গরম আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে, মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে। গরমের যে নানা মাত্রিক যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রীও হাসপাতাল প্রস্তুত রাখার কথা বলছেন। এরই মধ্যে কিন্তু শিশু এবং বৃদ্ধদের খুবই কষ্ট হচ্ছে এবং হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ডায়রিয়ার প্রকোপও কিন্তু দেখা দিয়েছে। তো গরমের বিষয়টা আসলে এটি নতুন কোনো বিষয় নয়। আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে, এই জন্য যে এটি যে বিশ্ব জল উষ্ণায়নের যে অবস্থাটা সেটি কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। ঋতু বৈচিত্র্য ঠিক থাকছে না, বর্ষার সময় বর্ষা হচ্ছে না, গ্রীষ্মের সময় গ্রীষ্ম হচ্ছে না। এই যে একটা অবস্থা,
সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের যে পরিবেশকে সুরক্ষা দেওয়া বা পরিবেশ রক্ষা করা সে বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। পরিবেশ রক্ষার বিষয়টি আসলে কিভাবে আসবে? একটি হলো সরকারের পদক্ষেপ, পরিকল্পনা এবং উৎসাহ, আর দ্বিতীয় হলো মানুষের সচেতনতা এবং নিজেদের মধ্যে সামাজিক সচেতনতা। এই দুটো বিষয় সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে দেখুন, আমাদের দেশপ্রেমের কথা আমরা বলি, নানা নানা কথায় উঠে আসে, কিন্তু আমরা যে পরিবেশ সচেতনতার কথা যখন আসে, আমরা চারপাশে কি দেখি যে আমাদের যে জলাশয় নেই। আমরা শুধু গাছের কথা বলছি, কিন্তু জলাশয় পর্যাপ্ত পরিমাণ জলাশয় কিন্তু নেই, সব দখল হয়ে মানে সব দখল হয়ে যাচ্ছে। কৃষি জমি আপনার ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে, সেখানে ঘরবাড়ি হচ্ছে, অপরিকল্পিত আবাসস্থল হচ্ছে, এবং কৃষি জমিতে অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, এবং সেখানে মাছ মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। সবকিছু মিলেই কিন্তু আমরা আসলে উদাসীন। আমরা অতি সম্প্রতি কিশোরগঞ্জে যে একটি আলপনা আঁকলো, বিশাল আলপনা, বলা হচ্ছে সেই আলপনার জন্য সেখানে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আলপনা যে রং ব্যবহার হয়েছে, হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটি কেমিক্যাল, রঙের মধ্যে আপনি জানেন যে কেমিক্যাল থাকে, এবং সেটা একটি বিষাক্ত, মানুষের জন্য বা প্রাণীকুলের জন্য সেটি নিঃসন্দেহে ক্ষতিকর। আমরা এই বিষয়গুলোকে সচেতন থাকবো। আমাদের বলার মোট কথাটি হচ্ছে যে আমরা হাউতাশ করছি গরম নিয়ে, গরম কিন্তু আরো বাড়বে, ভবিষ্যতে কিন্তু আরো বাড়বে। যদি সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি কথা প্রায় বলেন, বিশেষ করে পরিবেশ বৃক্ষরোপণ দিবসে উনি বলে থাকেন যে প্রত্যেকের বাড়িতে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ লাগাতে। সেক্ষেত্রে এই বিষয়টি বোধহয় আমরা সবাই চেষ্টা করতে পারি। এটি নিঃসন্দেহে আমাদের দায়িত্বশীলতা, আমি যেটা বলছিলাম দেশপ্রেম, আসলে আমরা যদি দায়িত্বশীল না থাকি, আমরা যদি মুখে কথা বলি কিন্তু কাজের ক্ষেত্রে সেটি প্রমাণ না দিই, গরমে কিন্তু আমরা সবাই কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা পরিবেশ রক্ষার ক্ষেত্রে দেখেন সেই অবদান কিন্তু আমরা রাখছি না। আমরা গাছ কাটছি কিন্তু সেই তুলনায় গাছ আমরা লাগাচ্ছি না। বনভূমি থাকার কথা 25 ভাগ, কিন্তু আছে 16-17 বা আরো কমে যাচ্ছে। তো এই যে অপরিকল্পিত অবস্থা বা এখানে দায়িত্বহীনতা, সেটি কিন্তু আমাদের নিজেরা কিন্তু ভুগছি। এবং গাছের ব্যাপারে একটি হাদিস আছে, আমি একটু এই সুযোগ পেয়েছি আপনাকে একটু জানিয়ে রাখি, দর্শকও জানুক। বলা হচ্ছে, তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে এবং সেই সময় যদি কিয়ামত সংগঠিত হয়, যদি তুমি সুযোগ পাও গাছের চারাটি লাগিয়ে, তো সেই জন্য তোমার একটি সওয়াব সেখানে বা একটি পুণ্য যোগ হবে। নিঃসন্দেহে, কারণ এটি তো শুধু আমাদের পরিবেশ রক্ষা না, কিন্তু পরোপকারেরও কিন্তু একটি বিষয়। আপনি দেখবেন যে একটি গাছে ফল ফুল ধরলে সেটা কিন্তু পশু পাখি সেটি খাচ্ছে। তার মানে কি, আমি অন্য একজনের রোজগারের বা তার খাবারের রিজিকের ব্যবস্থাও কিন্তু আমি করে দিলাম, এবং ছায়া দিচ্ছে সেখানে, বাতাস ভালো রাখছে, অক্সিজেন ছাড়ছে, কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে। মানে সব মিলিয়ে আসলে এই পরিবেশের রক্ষায় আমাদের আরো বেশি সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এবং আমরা যে এই প্রতিকূল পরিস্থিতির সামনে আরো আসবে, সেই জন্য আমাদের প্রস্তুতিটা আরো বেশি করে থাকা দরকার। ডক্টর হারুন রশিদ, আবারও ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, যেটি বলছিলাম, অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আমরা এখন কথা বলবো এটিএন নিউজের চিফ রিপোর্টার মোহাম্মদ রেজওয়ান ফয়েজের সঙ্গে। মোহাম্মদ রেজওয়ান ফয়েজ, শুনতে পাচ্ছেন আমায়? জি সোহেল ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের যে উদ্বোধন করেছেন, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন, সে বিষয়গুলো একটু জানতে চাই। এবং এই ব্যাটারি কমপ্লেক্সে আসলে কোন লক্ষ্য সামনে নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হলো বা এটি উদ্বোধন করা হলো? ধন্যবাদ আপনাকে। আমি আসলে কিছুক্ষণ আগেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছি, আপনাদের অনুষ্ঠানে যুক্ত হলাম। অনুষ্ঠানে আমি সরাসরি ছিলাম। তো ব্যাটারি কমপ্লেক্স, আমরা মুজিব ব্যাটারি, অনেকে হয়তো নাম শুনেছে মুক্তিযুদ্ধের সময়। অনুষ্ঠানটা কিন্তু একটা এই অনুষ্ঠানটা একটা ঐতিহাসিক একটা ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই মুজিব ব্যাটারি, যেটি 1971, এই মুজিব ব্যাটারি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট বা আর্টিলারি ইউনিট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 75 জন বাঙালি সৈনিক যারা পাকিস্তানি গোলন্দাজ বাহিনীতে ছিলেন, তারা পাকিস্তানি পক্ষ ত্যাগ করে ভারতে চলে এসেছিলেন, এবং তাদের মাধ্যমে কিন্তু এই প্রথম এই গোলন্দাজ ইউনিটটি, বাংলা সেনাবাহিনী গোলন্দাজ ইউনিটটি তৈরি করা হয়। এবং প্রথম দিকে নাম ছিল এটির 1 নম্বর মুজিব মাউন্টেন ব্যাটারি বা সংক্ষেপে মুজিব ব্যাটারি। এবং এই গোলন্দাজ ইউনিটটি কিন্তু অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তা অনেক বীরত্ব গাথা তাদের আছে। এই ব্যাপারটি যেন সাধারণ মানুষ জানতে পারে, এই যে বাংলাদেশ গোলন্দাজ বাহিনীর, বাংলা সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট এবং তাদের যে একটা বীরত্ব গাথা যারা কাজ করেছেন, সেটি যেন মানুষ জানতে পারে। এই কারণেই চট্টগ্রামের হালি শহরে যে আর্টিলারি সেন্টার স্কুল আছে, সেখানে এই বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সটি গড়ে তোলা হয়েছে, যেটা আজকে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা উদ্বোধন করেছেন। সেখানে একটি জাদুঘর তৈরি করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করেছেন। সেই জাদুঘরে আমরা পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে আমরা সেটি দেখেছি, সেই জাদুঘরে সেই মুজিব ব্যাটারি যে ব্যবহৃত বিভিন্ন কামান, বিভিন্ন গোলা বারুদ এবং তাদের যে ঐতিহাসিক যে বিভিন্ন অপারেশন গুলো আছে সেগুলোর যে স্মৃতিচিহ্নগুলো সেগুলো কিন্তু আমি একটু এখানে একটু যুক্ত করতে চাই, আমি রেজওয়ান করিম, আমি একটু যুক্ত করতে চাই যে যারা সেই অপারেশনগুলোতে দায়িত্ব পালন করেছেন, সম্ভবত সংখ্যাটি 75, আপনি যেটি বলছিলেন 75 জন, তাদের ছবি এবং তাদের নাম সেখানে কি ঠাঁই পেয়েছে? জি জি, আপনি ওই সেখানে যাওয়ার পরে এই জাদুঘরে যাওয়ার পরে আসলে সেই মুজিব ব্যাটারিটি কিভাবে গঠিত হলো, কারা কারা ছিলেন সেখানে, কি কি অপারেশনে তারা গিয়েছেন, পুরো তথ্যটি সেখানে আছে। এবং সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা প্রতিকৃতি সেখানে আছে। এবং আমি দূর থেকে দেখলে আসলে প্রথমে চমকে যেতে হয়, মনে হচ্ছে যে একদম আসল বঙ্গবন্ধু সেখানে বসে আছেন। বলা হচ্ছে যে খুব কাছাকাছি বঙ্গবন্ধু একটা প্রতিকৃতি তার সেখানে তৈরি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন, অনেকে ছবি তুলেছেন দেখলাম। সবকিছু মিলে একটা ঐতিহাসিক যে ব্যাপার আছে, বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম একটা গোলন্দাজ ইউনিট, মুক্তিযুদ্ধে তাদের অবদান, সেটি আসলে তুলে ধরার চেষ্টা সাধারণ মানুষ যেন জানতে পারে, এই কমপ্লেক্সটির মাধ্যমে তার সাধারণ মানুষ এখানে জানতে পারে। এটি হচ্ছে একটি ঘটনা বা এই লক্ষ্য নিয়ে আসলে এই মুজিব ব্যাটারি কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করার পরে তিনি সেনাবাহিনীর সেনা সদস্যদের একটা দরবারে তিনি অংশগ্রহণ করেন। এটি একটা রীতি। সেখানে সেনাবাহিনী একদম উচ্চপদস্থ কর্মকর্তা থেকে একদম সৈনিক সবাই অংশগ্রহণ করেছিলেন, সেনাপ্রধান সহ। সেখানে তিনি বেশ কয়েকটি তিনি বক্তব্য দিয়েছেন। আসলে আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে যেতে পারিনি, শুধু বিটিভির ক্যামেরায় সেখানে গিয়েছিল এবং পরে আমরা 4 মিনিট একটি বক্তব্য আমরা শুনেছি প্রধানমন্ত্রী সেখানে যেটি বলেছেন। তো তিনি প্রথমে আসলে যেটি বলেছেন যে এই উন্নত মানের প্রশিক্ষণের ব্যাপারটি তিনি গুরুত্ব দিয়েছেন। বলেছেন যে আসলে 2030 সালের যে একটা ফোর্সেস গোল 2030-এর যে লক্ষ্য, যে একটি দক্ষ এবং পেশা এবং আধুনিক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলা। প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্রের একটা বড় ব্যাপার আছে এবং তিনি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এবং উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারটি গুরুত্ব দিয়েছেন যে এটি আসলে করতে হবে, তাহলে আসলে ফোর্সেস গোল 2030 যে লক্ষ্য সেটি পূর্ণ হবে। এবং তিনি আরেকটি যেটি বলেছেন যে সেনা সদস্যদের প্রতি যেটি বলেছেন যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে এবং তিনি বলেছেন শুধু দায়িত্ব পালন করলে হবে না, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। এবং এখানেই তিনি মুক্তিযুদ্ধের উদাহরণ দিয়েছেন যে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছিল বলেই কিন্তু 9 মাসের মধ্যে আমাদের এই যুদ্ধটা, পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধটা জয় করা সম্ভব হয়েছিল। তিনি এই উদাহরণ দিয়েই বলেছেন যে সেনাবাহিনীকে আসলে সেনা সদস্যদেরকেও সেভাবেই জনগণের জন্য কাজ করতে হবে, তাদের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। এবং তিনি বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, কারো সাথে যুদ্ধ নয়, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেটি উল্লেখ করে বলেছেন যে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, তবে তিনি বলেছেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তুমি একটি কথা এখানে উল্লেখ করেছেন, বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যা করা দরকার তার জন্য জান কবুল। আমি অনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বক্তব্য শুনেছি, কিন্তু এই প্রথম মনে হয় তিনি বললেন যে কোনো এই স্বাধীনতা ব্যাপারে জান কবুল, অর্থাৎ জীবন দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করতে হবে। তিনি এটি গুরুত্ব সহকারে মানে গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। এবং তারপর তিনি প্যালেস্টাইনের ব্যাপারটি উল্লেখ করেছেন যে প্যালেস্টাইন যেটা হচ্ছে, বলছেন ইসরায়েল একটি গণহত্যা চালাচ্ছে, বাংলাদেশের তীব্র প্রতিবাদ করে এবং বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনদের পাশে থাকবে। রেজওয়ান করিম, আমি একটু জানতে চাইছি যে এই যে ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করা হলো, শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স, সেটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে কবে থেকে, অথবা সাধারণের জন্য কোনো সেখানে দর্শনী ফি বা অন্য কিছুর কোনো ব্যবস্থা কি রাখা হয়েছে? সেটি আসলে এখনো পুরোপুরি আমাদেরকে সেটি ক্লিয়ার করা হয়নি যে কবে খুলে দেওয়া হবে বা কিভাবে এটি দেখবে। আজকে উদ্বোধন হলো তো, তবে হ্যাঁ এটা জানিয়েছেন যে এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে, সাধারণ জনগণ এটি দেখার সুযোগ পাবে, এটি আমাদেরকে জানানো। না, সেটি কি বিশেষ সময়, যেমন আমরা 26শে মার্চ 16ই ডিসেম্বরে বিভিন্ন আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন মানে যে জাদুঘর বা অন্যান্য সেগুলো বিশেষভাবে দেখার সুযোগ পাই, এটি কি চাইলে প্রতিদিনই দেখা যাবে? জি, সামরিক জাদুঘরের মতোই আসলে এটি দেখতে পাবে সবাই, যে সামরিক জাদুঘর আমরা যেভাবে দেখতে যেতে পারি সেভাবে দেখতে যেতে পারি। জনাব রেজওয়ান করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি প্রিয় দর্শক, এবারে একই প্রসঙ্গে আমরা কথা বলবো আমাদের স্টুডিও অতিথি ডক্টর হারুন রশিদের সঙ্গে। ডক্টর হারুন রশিদ, শুনলেন তো, এবং ইতিহাস, আমরা কিন্তু ইতিহাস বিস্তৃত জাতি, এবং ইতিহাস বিস্তৃত জাতি হিসেবে আমাদের যে ফল হয়েছে, আমরা 1975 সালের 15ই আগস্ট যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ভেবেছেন, সে মানুষটিকে পরিবার সহ
আমরা হত্যা করেছি এবং সেই হত্যাকাণ্ডের বিচারটিও আমরা চাইতে পারিনি। এতটাই ইতিহাস বিস্তৃত জাতি আমরা হয়ে গেছি। আমরা অনেকে আমাদের পরিবারের, আমাদের জন্মদাতা জন্মদাত্রীর কথাও ভুলে যাই। আমাদের দেশে আমরা বাবা মাকে ওল্ড হোমে রাখি, অথচ আমরা নিজেরা ভালো থাকি। এই জায়গায় এই যে 1971 সাল বা আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি যে এত বড় একটি ঘটনা, সেটি একটি ছায়াতলে নিয়ে আসা, একটি ছাতার নিচে নিয়ে আসা, এটি নিশ্চয়ই একটি বড় কাজ। নিঃসন্দেহে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলি, সেই ইতিহাসকে চাক্ষুষ করার একটা কি বলবো একটা স্থাপনা সেখানে করা হলো, যেটা নতুন প্রজন্ম বা আমরা নিজেরাও তো আমরা শুনে আসছি, কিন্তু আমরা যদি ঢাকায় আছে, কিন্তু চট্টগ্রামে যদি যাই বা মানুষজন যদি দেখে, তো তাহলে কিন্তু দেখতে পারবে যে যুদ্ধে ব্যবহৃত 71 সালে যুদ্ধে ব্যবহৃত সেই গোলাবারুদগুলো বা সেই ট্যাঙ্ক সেখানে কিন্তু রয়েছে, বা সেই ইতিহাসগুলো ছাপার অক্ষরে সেখানে বাধাই করা আছে। তো এই যে ইতিহাসকে চাক্ষুষ করা, চোখের সামনে মেলে ধরা নতুন করে, এটা কিন্তু ইতিহাসকে যে ভুলে যাওয়ার যে প্রবণতা আমাদের বিস্তৃত প্রায় ইতিহাস, সেটি আবার সামনে নিয়ে আসা হলো। সেটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই যে দেখেন মুজিব ব্যাটারি কমপ্লেক্স, আপনি দেখেন যে বঙ্গবন্ধু তো অবিসংবাদিত নেতা এবং তার নামে দেশ স্বাধীন হয়েছে, তিনি নেতৃত্ব দিয়ে ওই জায়গায় 71 সালে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন। তো দেখেন ওই সময়ও 71 সালেও কিন্তু বঙ্গবন্ধুর নামে একটি আলাদা আর্টিলারি হচ্ছে, আলাদা একটি কি বলবো যে যুদ্ধের একটি সেক্টর হচ্ছে। এটি কিন্তু কত বড় ঘটনা একটি। দেখেন মুজিব ব্যাটারি মানে কি? ব্যাটারি হচ্ছে ধরুন একটা যন্ত্র চালানোর জন্য যে ব্যাটারিটা লাগে সেটা হচ্ছে তার প্রাণ শক্তি। যেরকম মুক্তিযুদ্ধের যে সশস্ত্র বাহিনী, সেটি মূল এটা ছিল কিন্তু আমরা গোলাবারুদ, যেটি এমনিতেও অস্ত্র নিতে যুদ্ধ করেছে, কিন্তু গোলাবারুদটা একটি নতুন সংযোজন, সেটি কিন্তু মুক্তি বাহিনীকে আরও গতি সঞ্চার করেছে, সাহস জুগিয়েছে, এবং সেটার নাম রাখা হয়েছে সেই সময়ই মুজিব ব্যাটারি। মানে এটি কিন্তু অসাধারণ একটি প্রতিমা। আমি মনে করব যে একটি মানে সাহিত্যিক একটি উপমার মতো আসলে মনে হয় আমার কাছে, যে বঙ্গবন্ধুর নাম যে কতটা মন্ত্রমুগ্ধের মতো আসলে মুক্তিযোদ্ধাদেরকে, বা তখন যারা যুদ্ধ করেছেন সশস্ত্র বাহিনীর লোকজনও তারা যুদ্ধ করেছেন, তখন 11টি সেক্টরে আমাদের ভাগ করা ছিল, তো তারাও যে কতটা মন্ত্রমুগ্ধের মতো বঙ্গবন্ধু নামে যুদ্ধ করেছেন, সেটি আসলে এই মুজিব ব্যাটারি কমপ্লেক্স যে নতুন করে উদ্বোধন হলো তার মধ্য দিয়েও কিন্তু আসলে নতুন করে বোঝা যাচ্ছে। এই মুক্তিযুদ্ধের সময় তো ধরেন জয় বাংলার পাশে জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়েছে, এবং জয় বঙ্গবন্ধু মানে একটি অন্য প্রধান প্রাণশক্তি ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এখন যেটি হলো যে এই ইতিহাসটাকে আমরা আরও ছড়িয়ে দিতে পারি কিভাবে? আপনার কোনো পরামর্শ কি আছে? এই ধরনের যত ইতিহাস আছে, ইতিহাস আসলে দেখুন যে আমাদের যে বদ্ধভূমিগুলো আছে, আপনি সারা দেশে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি, কিন্তু এখনও কিন্তু অনেক মানে আপনার বদ্ধভূমি সেটা কিন্তু অরক্ষিত আছে, অনাবিষ্কৃত আছে। মানে সেই গণহত্যার ইতিহাসগুলো যদি বলা যায়, মানুষকে চিহ্নিত করে দেওয়া যায়, এবং এই গ্রামে এতজন পাকশানে এতজন বাঙালিকে, নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছে, কারা কারা মারা গেছে, তাদের নামগুলো যদি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষজন বিশ্বাস করবে। নতুন প্রজন্ম কিন্তু মনে করে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মনে হয় যে একটি রূপকথা বা একটি গল্প কথা, এটি বোধহয় সত্যি না, এরকম কিন্তু একটি বিষয়। কিন্তু আপনার গ্রামেরই যদি একজন মানুষ সেখানে মারা গেছে বা তাকে নির্যাতন করা হয়েছে, সেই কথাগুলো যদি লিখিত থাকে, মুদ্রিত থাকে, বা সেখানে যদি একটি জাদুঘর করা হয়, তাহলে কিন্তু মানুষজন, নতুন প্রজন্ম আরও বেশি করে জানতে পারবে, এবং তার মাধ্যমে যে কত ত্যাগ তিথিকের মাধ্যমে যে আমরা বাংলাদেশটা পেয়েছি সেটিতে অনুধাবন করতে পারবে, এবং দেশের প্রতি তার একটা মায়া তৈরি হবে, একটা দরদ তৈরি হবে। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানি হানাদার বাহিনী বা তাদের দোসররা যে অত্যাচার নির্যাতন করেছে বাংলাদেশে, তাদের তালিকা কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি। বিশেষ করে রাজাকার, আল বদর, আল শামস, এটি কিন্তু নতুন প্রজন্মের একটি দাবি, বা মুক্তিযুদ্ধ পরবর্তী যে প্রজন্ম তারা কিন্তু দীর্ঘদিন যাবতই দাবি জানিয়ে আসছে যে রাজাকারদের তালিকাও প্রকাশ করা হোক। আজকে অনেকেই আছেন রাজাকার, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে ছিলেন, তারা এখন বুক ফুলিয়ে হাঁটেন। নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু এই কাজটি করতেছিল, মানে প্রথম দফা কিন্তু প্রকাশও করা হয়, কিন্তু ভুলক্রমে সেখানে মানে অনেকটা কি বলবো যে অপ্রস্তুতজনক অবস্থায় ছিল, এবং সেখানে মুক্তিযুদ্ধের নামও দেখা গেছে যে রাজাকারের তালিকায় পড়ে গেছে। তো এই বিতর্কিত অবস্থার কারণে কিন্তু সেটি আপাতত স্থগিত আছে। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা যেমন জানবো, তেমনি পাক সেনাদের যে অপরাধী যারা তাদের সহায়তা করেছে, তাদের অপকর্মগুলো কিন্তু আমাদের জানা দরকার। তাহলে তাদের প্রতি আমাদের ঘৃণা জন্মাবে, তারা যে দেশদ্রোহী, তারা যে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো নতুন করে, বিশেষ করে নতুন প্রজন্ম সেগুলো জানতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে টেক্সট বুক আছে, সেখানে বোধহয় প্রতিটি শ্রেণীতে এই বিষয়গুলা
নিয়ে আসা দরকার? নিঃসন্দেহে এগুলো নিয়ে আসা দরকার, কারণ রাজাকার শব্দটি আমরা বলে থাকি, রাজাকার শব্দটি কিন্তু স্বেচ্ছাসেবক বা এরকম এটা মিনিং। শুধু রাজাকার নয়, একেবারে মুক্তিযুদ্ধের ইতিহাসও তো সব শ্রেণীতেই থাকা দরকার। মুক্তিযুদ্ধের ইতিহাস সব শ্রেণীতেই আছে কিনা আমি জানি না, তবে ইতিহাসের বিষয়গুলো আরো জোরালোভাবে নতুন প্রজন্ম যারা তার যে বয়স উপযোগী, ধরুন 5, 6, 7, 8 যে ক্লাসে যার যে বয়স থাকে সেই অনুযায়ী সেই অনুপাতে সেই ভাষায় সেই কাহিনীটি তুলে ধরতে হবে যাতে তাদের বোধগম্য হয়। এবং আপনি কি এরকমভাবে ভেবেছেন কখনো যে আমাদের যেহেতু আমাদের একাধিক কারিকুলার, পড়ালেখার একাধিক কারিকুলাম, সেটি আমরা দেখি মাদ্রাসা শিক্ষা আছে, কিন্ডারগার্টেন আছে, ইংলিশ মিডিয়াম আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, আবার বেসরকারি প্রতিষ্ঠান আছে, বাধ্যতামূলকভাবে কি এরকম কিছু করা যেতে পারে যে সপ্তাহে একদিন অন্তত পক্ষে 1 ঘন্টা বা 2 ঘন্টা মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র প্রদর্শনী হবে, মুক্তিযুদ্ধের উপর সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের গল্প শোনানো হবে, এরকমটি কিছু করলে আমাদের বোধহয় আরো একটু মানসিক বিকাশটা বা মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে দরদ, আমরা যে মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষদের যে অবদান, সেটি বোধহয় আরো জীবন্ত হয়ে উঠত। নিঃসন্দেহে এই অ্যাক্টিভিটিসগুলো থাকা দরকার। বিশেষ করে আপনি জানেন যে মুক্তিযোদ্ধাদের বয়স কিন্তু এখন অনেক বেড়ে গেছে, কারণ 71 সালে যার বয়স ধরেন 10 বছর বা 12 বছর ধরা হয় সর্বনিম্ন, তো তার বয়স এখন কত, 52 বছর 53 বছর হয়ে গেছে বা স্বাধীন হয়েছে দেশ। তো মুক্তিযোদ্ধারা কিন্তু আস্তে আস্তে মারা যাবেন, তারা যারা জীবিত আছেন তাদের কাছ থেকে যদি আমাদের প্রজন্মকে নতুন ইতিহাস শোনানো যায়, সেটিও কিন্তু একটি বড় ধরনের ঘটনা হয়। ফিরছি আবার আপনার কাছে। প্রিয় দর্শক, আমাদের আলোচনার দ্বিতীয় বিষয় তীব্র তাপপ্রবাহ, দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। এ নিয়ে আমরা এখন কথা বলবো 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জনাব হাবিব রহমানের সঙ্গে। জনাব হাবিব রহমান, শুনতে পাচ্ছেন আমায়? জনাব হাবিব রহমানের সংযোগটি আমরা এখনো পাইনি, আমরা সংযোগটি পাওয়া মাত্রই তার সঙ্গে যুক্ত হবো। এ ফাঁকে আমরা স্টুডিও অতিথির সঙ্গে একই বিষয়ে কথা বলে আসি। ডক্টর হারুন রশিদ, এই যে তীব্র তাপ প্রবাহ আমরা যেটি শুরুতেই আলোচনা করছিলাম, জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত, এর মধ্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে নির্দেশ যে হাসপাতালগুলো প্রস্তুত রাখার জন্য, এবং আরও একটি কথা তিনি বলেছেন যে জরুরি রোগী ছাড়া এখন যাতে রোগী কম ভর্তি করা হয়। হ্যাঁ, উনি কথাটা এই জন্য বলেছেন যে যার প্রয়োজন তিনি দেখা যাবে যে মানে যিনি বেশি হাসপাতালে থাকার খুব প্রয়োজন, হ্যাঁ, যিনি মুমূর্ষু রোগী দেখা যাবে যে তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, সাধারণ একজন রোগী যার বাড়ি থেকে চিকিৎসা নেওয়া মানে সুযোগ আছে, তাকে হাসপাতালে যেতে তিনি মানা করেছেন। তো এটি খুবই যৌক্তিক, এবং এই যে চরম যে তাপপ্রবাহ যেটি চলছে, এটি কিন্তু আমরা সেইভাবে অভ্যস্ত না এগুলোর সঙ্গে। তো এ কারণেই মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, হিট স্ট্রোকে মারা যাওয়ার কথা আমরা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছি। সেটি যে সামনে আরো বাড়বে, এবং আবহাওয়ার যে খবর সেটি আমাদেরকে খুব একটা আশার খবর দিচ্ছে না, কারণ সামনে আরো 1 সপ্তাহ বা আরো বেশি সময় ধরে এই অবস্থাটি থাকবে বলে আবহাওয়ার যে পূর্বাভাস সেটি আমাদেরকে বলছে। তো কিন্তু আমরা পরিবেশটা ঠিক করার জন্য আমাদের সমন্বিত উদ্যোগের অভাব কেন? দেখুন, আসলে পরিবেশ দুইটা বিষয় আমি বলবো, যে একটা হচ্ছে গ্লোবালি ধরনের যে এখন যে উষ্ণায়ন সেটির কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটি যেমন একটি ঠিক কথা। আরেকটি হচ্ছে যে আমরা পরিবেশের উপরে এত অত্যাচার করছি, যে ধরুন আমি একটা উদাহরণ দিই, যে পানির কথা, যে পানির যে অপব্যবহার আমরা করছি। আগে গ্রামে দেখবেন যে আপনি একটা গ্রামে 1টা বা 2টা টিউবওয়েল ছিল, এখন একটা বাড়িতেই 3-4টা টিউবওয়েল। বা পানির যে অপচয়, আপনি যতটুকু ব্যবহার করার দরকার তার থেকে বেশি অপচয় হচ্ছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু নদী শুকিয়ে যাচ্ছে, খাল শুকিয়ে দখল হয়ে যাচ্ছে। তো এই যে একটা অবস্থা, ইরিগেশনের কারণে কিন্তু সেচ দিতে হচ্ছে, সেখানে কিন্তু গভীর নলকূপ বসানো হচ্ছে, সে কারণে কিন্তু ভূস্তরের যে পানি সেটি কিন্তু কমে যাচ্ছে, এবং আমরা ভূমিকম্পের হুমকির মধ্যেও কিন্তু আমরা পড়ছি। সেই জায়গায় আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, সমন্বিত এবং পরিকল্পিত ব্যবহার, সবকিছুর সুষ্ঠু একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, এবং সরকারের যে রেগুলেটরি বডি তাদেরকে এখানে কাজ করতে হবে। এখানে ধরুন যে যত্রতত্র বাড়ি বানানো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে কৃষি জমি নষ্ট করা যাবে না। এখানে দেখেন অসুবিধাগুলো কি, এক ক্ষেত্রে আমরা পরিবেশ দূষণ করছি, পরিবেশ নষ্ট করছি, অন্যদিকে একই সঙ্গে আমাদের যে খাদ্যর যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সেটিও কিন্তু আমাদের ব্যাহত হবে, কারণ আমাদের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, অন্য কাজে চলে যাচ্ছে। আবারও ফিরছি আমরা
প্রিয় দর্শক, আমরা একটু আগে বলছিলাম হাবিব রহমানের কথা, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। তার সঙ্গে তীব্র তাপপ্রবাহ, দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। আমরা হাবিব রহমানকে আমাদের সঙ্গে সংযুক্ত করতে পারিনি। সেই জায়গায় ৭১ টেলিভিশনের সম্ভবত বিশেষ প্রতিবেদক ঝুমুর বাড়ির সঙ্গে আমরা কথা বলবো। ঝুমুর বাড়ি, শুনতে পাচ্ছেন আমায়? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি কি আপনার পদবি ভুল করিনি তো? না না, আমি ৭১ টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট, বিশেষ প্রতিবেদক বলেছি আমি। ধন্যবাদ ঝুমুর বাড়ি, আমি বলতে পেরেছি। যাই হোক, এই যে তীব্র তাপপ্রবাহের কারণে দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার জন্য বলেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সেই প্রস্তুতির কোনো পরিকল্পনা কি নেওয়া হয়েছে? এক্স্যাক্টলি, আমাকে মাফ করবেন, আমি তীব্র তাপপ্রবাহের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য ঝুমুর বাড়ি, আমি দুঃখিত, আমি একটু ঝুমুর বাড়ি, আমি দুঃখিত। সম্ভবত আপনার সঙ্গে কাতার প্রসঙ্গে কথা বলার কথা ছিল। যাই হোক, ঝুমুর বাড়ি, এবারে আমরা ঢাকা আসছেন কাতারের আমির, সই হবে 11টি দলিল, এ নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। ঝুমুর বাড়ি, যে 11টি চুক্তি এবং সমঝোতা সই হবে, সেগুলো বিষয়ে একটু প্রথমেই জানতে চাই। দেখুন, কাতারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি কিন্তু যেমন রাজনৈতিক তেমন অর্থনৈতিকও। এবারের সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে অস্থির অবস্থা তৈরি হয়েছে, সেখানে কাতার যেমন একটি মধ্যস্থতার ভূমিকা পালন করছে, সেই হিসেবে কাতার কিন্তু এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি সংযোগস্থল। বাংলাদেশের সাথে সৌদি আরবের যোগাযোগ খুবই ভালো, কাতারের সাথেও যোগাযোগ ভালো, বাহরাইনের সাথেও যোগাযোগ ভালো, দুবাই ইউএইর সাথেও যোগাযোগ ভালো। কিন্তু কাতারের উপর আমরা আমাদের যে কর্মী বাহিনী রয়েছে, অর্থাৎ আমাদের প্রবাসী রয়েছে, সেই হিসেবে কাতারের সাথে আমাদের যোগাযোগটা আরো আমরা বৃদ্ধি করতে চাই। এমওইউ এর একটি অংশ রয়েছে এটি, কিভাবে আমরা এই খাতে আগাতে চাই। দীর্ঘ সময় ধরে কাতারে কর্মী ভিসা বন্ধ রয়েছে, আমরা সেটি কিভাবে চালু করা যেতে পারে সেটি নিয়ে কথা বলবে, সেটি নিয়ে একটি এমওইউ হওয়ার কথা রয়েছে। কিন্তু আমি যেটি বলছিলাম আপনাকে, যে এটি যেমন একটি রাজনৈতিক সফর, কারণ মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে, আর এটিকে বাণিজ্যিক সফরও কিন্তু বলা হচ্ছে। সেটি কি হিসাবে, আমরা কাতার থেকে 1 বছরের লোনে 1 বছরের ধারে তেল আমদানি করতে চাই। আমরা সৌদি আরব থেকে ইতিমধ্যে 1 বছর ক্রেডিট রেখে আমরা তেল আমদানি করে থাকি, কাতার থেকেও সেই হিসেবে তেল আমদানি করতে চাই। এবং সামনে দিনগুলোতে তেলের একটি জ্বালানি তেলের সংকট হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন সেদিকে বিশেষ নজর রাখার জন্য। কাতারের আমিরের এই সফরটি কিন্তু সেই জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ কাতার থেকেও আমরা তেল নেওয়ার ক্ষেত্রে আমরা একটি সমঝোতা স্মারক হতে পারে এবং আমরা সেটি জানাবো। এছাড়া তথ্য বিনিময়, শুল্ক এবং অশুল্ক বাধা দূর করার ক্ষেত্রে, তা কাতার থেকে আমরা যে সকল পণ্য আমদানি অথবা কাতারে যে আমাদের সবজি যে থাকে প্রচুর পরিমাণে, সেটির শুল্ক অশুল্ক বাধা যেটি রয়েছে সেটি দূর করার ক্ষেত্রে আমরা এবারে একটি চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে। আরো যেটি রয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল অফার করব। বাংলাদেশে যে 100টি ইকোনমিক জোন রয়েছে, তারা যদি চায় বিনিয়োগ, তো অবশ্যই আমরা চাইবো, সেটি তো বলার অপেক্ষা রাখেই না। এবং কাতারও বিনিয়োগ করার ক্ষেত্রে আগ্রহ জানিয়েছে, যদিও তার পরিমাণ সম্পর্কে কিন্তু এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। কিন্তু কাতার বিনিয়োগ সম্পর্কে আগ্রহ জানিয়েছে। কাতারের ব্যবসায়ী দল ইতিমধ্যেই বাংলাদেশ সফর করেছে, বাংলাদেশ থেকেও বিজনেস টিম কাতারে গিয়েছে কিভাবে সম্ভাবনাগুলো দেখার জন্য। এবং আমরা আমাদের যে ইকোনমিক জোন রয়েছে 100টি, তার থেকে একটি তাদেরকে অফার করব, যদি তারা সেটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে নিজেদের কিছু করতে চায়, সে ব্যাপারেও আমরা তাদেরকে জি। সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতার কি করার সম্ভাবনা রয়েছে, এমন কোনো ইঙ্গিত কি পাওয়া গেছে? এরকম কোনো ইঙ্গিত আসলে আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো দেওয়া হয়নি। তবে যেটি ধারণা করা হয় যে আমাদের যেহেতু লেবার যেটি শ্রমশক্তি, সেটি কাতারের চেয়ে অনেক বেশি সস্তা, আমি ঠিক বলবো না, দক্ষ এবং একই সঙ্গে এটি অ্যাভেলেবেল।
যে আমাদের বিরাট শ্রমিক বাহিনী রয়েছে সেই কারণে, এবং একই সঙ্গে আমরা যে সকল বিনিয়োগের জন্য যে সকল সুযোগ সুবিধার প্রয়োজন সেখানেও বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য নানা রকম সুযোগ সুবিধা তাদেরকে অফার করব, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়েছে। আমাদের ওষুধ শিল্পের সম্প্রসারণের ক্ষেত্রেও কাতারের সাথে কথা হবে, আমাদের কৃষি পণ্যের লেনদেনের ক্ষেত্রেও হবে, এছাড়া তথ্য বিনিময়ের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কারিগরি ক্ষেত্রে উন্নয়ন সকল ক্ষেত্রে কিন্তু কাতারের সাথে আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে। সফরটি 2 দিনের, অর্থাৎ বেশ খানিকটা সময় পাওয়া যাবে, এবং যদি দেখা যায় যে 1995 সালে সর্বশেষ সফর হয়েছিল কাতারের, এবং শীর্ষ পর্যায়ের এ ধরনের সফর কিন্তু অনেক কিছু দিয়ে থাকে, কারণ দুই নেতা যখন একসাথে হন তখন স্বাভাবিকভাবে দুই দেশ কিছু না কিছু পেয়ে থাকে, এবং দেখা যায় যে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু অগ্রগতি তৈরি করে রাখা হয় যেন এই শীর্ষ সফরগুলোর জন্য অপেক্ষা করা হয়ে থাকে। সেই আলোকে বলা যায় যে এবারের সফরে বাংলাদেশে হয়তোবা সাধারণ জনগণ যেরকম বলে থাকে যে আমরা কি পেলাম, সেই জায়গা থেকে বলা যায় যে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একটা বড় অগ্রগতি। তাছাড়া কাতারের সাথে আমাদের কোনো ধরনের এমওইউ অথবা চুক্তি নেই কর্মী প্রেরণের ক্ষেত্রে। এখন আমরা একটা এমওইউ করতে যাব যেটি কিনা আমাদের ওখানে থাকা 5 লাখ বাংলাদেশি রয়েছে তাদের জন্য উপকৃত হবে তারা, এবং বাংলাদেশ থেকেও কাতারের একটি সম্ভাবনাময় জায়গা কাতার, সেখানেও যাওয়ার ক্ষেত্রেও এটি একটি বড় অবদান রাখবে। কাতার কি কোনো কিছু চাইছে বাংলাদেশের কাছে? কাতার আসলে এই সময়টাতে আন্তর্জাতিক ফোরামে কাতারের আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নেই, তবে আন্তর্জাতিক ফোরামে অবশ্যই বাংলাদেশের সহায়তা চায় কাতার, কারণ বাংলাদেশ এখন শুধুমাত্র একটি দেশ নয়, উন্নয়নশীল দেশ নয়, বাংলাদেশ নানা ফোরামে নিজেদের ভয়েস রেইজ করেছে, এবং সেখানে বাংলাদেশের সদস্যপদেরও গুরুত্ব রয়েছে, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি তার ভয়েসের যে গুরুত্ব রয়েছে সেটি কিন্তু সর্বজন বিদিত। এবং কাতার খুব স্বাভাবিকভাবে, শুধু কাতার নয়, আমরা জানি যে সাম্প্রতিক সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে চীন, ভারত, জাপান, কোরিয়া সকলেই কিন্তু সিরিয়ালে রয়েছেন যে প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের ক্ষেত্রে হয়তো কিছুদিনের মধ্যে আমরা সেটি দেখতে পাবো, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীরও সৌদি আরব যাওয়ার কথা ছিল, যেটি কিনা মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে কিছু এখন আপাতত এটি বাতিল হয়নি, কিন্তু সামনের দিনে হবে। তো বলা চলে যে সকলেই কিন্তু বাংলাদেশকে এখন পাশে চাইছে। কাতার কি চাইবে আন্তর্জাতিক ফোরামে, বাংলাদেশের সহায়তা চাইবে, বাংলাদেশকে পাশে চাইবে, এটাই স্বাভাবিক। ঝুমুর বাড়ি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে যেটি কথা বলছিলাম আমাদের স্টুডিও অতিথির সঙ্গে, সেই প্রসঙ্গটি আরেকটু আলোচনা করতে চাই। যেটি বলছিলাম যে হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তীব্র তাপ প্রবাহের কারণে, কিন্তু এই তাপ প্রবাহ কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা যেটি আলোচনা শুরু থেকেই করছিলাম যে আমাদের পরিবেশ বিনষ্ট হচ্ছে, আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে এই পরিবেশের নানা উত্থান পতনের কারণে। এবং প্রকৃতি ও পরিবেশ এমন একটি জিনিস, আপনি নিশ্চয়ই জানেন যে প্রকৃতি ও পরিবেশ কিন্তু মানুষের আচার আচরণের উপর চলে এবং প্রতিশোধটা কিন্তু নেয়। সেই জায়গায় আমরা এই প্রতিশোধের জায়গায় বারবার কেন যাচ্ছি? প্রকৃতির উপরে আমরা অত্যাচার করছি, আসলে আমরা অবিমৃষ্যকারী, আমরা বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎ আসলে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। তো আমরা খুবই অসচেতন এই বিষয়গুলো, দায়িত্বহীন, এবং আমরা দেখেন যে কোনো বিষয়ে আমরা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কোনো বিষয়ে আমরা খুব একটা সচেতন নই। আপনি দেখেন যে ঢাকা শহরে যে ডাস্টবিনগুলো রাখা হয়েছিল লোহার, হ্যাঁ, সেগুলো কিন্তু মানুষ খুলে নিয়ে গেছে। তো এই যে একটা অবস্থা, মানে এটা, এবং রাস্তার পাশে কিন্তু আমরা ময়লা ফেলছি, ডাস্টবিনে না ফেলে হ্যাঁ বাইরে ফেলে জায়গা কি আসলে ঠিক আছে যে বালির ট্রাকগুলো যেখানে কভার করে নেওয়া যাওয়ার কথা, ঢেকে নিয়ে যাওয়ার কথা, সেটি আপনাকে খোলা নিয়ে যাচ্ছে এবং সারা রাস্তায় সেটু বালি পড়ে যাচ্ছে। এবং ঢাকা শহরে যে ধুলি আস্তরণ, যে দূষণ, প্রায় হচ্ছে ঢাকা হচ্ছে সবচেয়ে দূষিত নগরীর মধ্যে থাকছে এবং বায়ু দূষণের ক্ষেত্রে। তা আমরা কোনো জায়গায় তো নিজেদেরকে সেফ রাখছি না। এই জায়গায় এই যে দিনের পর দিন এভাবে মানে এক ধরনের টর্চারেবল একটা সিচুয়েশন তৈরি করছে যারা,
বা এই ধরনের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে যারা, এদেরকে আমরা নিয়মের মধ্যে আনতে পারছি না কেন, অথবা এদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারছি না কেন? দেখুন, আসলে আমাদের আইন কানুনের কিছু সীমাবদ্ধতা আছে। আপনি দেখেন যে বায়ু দূষণ করলে যে কোনো শাস্তি হবে এরকম তো কোনো বিধান আসলে নাই, কিন্তু ধরেন যে গাড়ি হর্ন বাজাচ্ছে, শব্দ উচ্চ শব্দে হর্ন বাজাচ্ছে এবং কানের ক্ষতি হচ্ছে, কানের ক্ষতি বদির হচ্ছে। উপর মানে হতে কোন পারে দিকে লোকজন। আপনি যাবেন, কোনো দিকেই কিন্তু আমরা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে নাই, কিন্তু আইন আছে কিন্তু সেটার প্রয়োগ নাই। অনেক ক্ষেত্রে আইনেরও সীমাবদ্ধতা আছে। সবগুলোই সচেতন করতে হবে, এবং আমরা যে এর মাধ্যমে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, রূপরাতে সেই গানের মধ্যে জেনে শুনে বিষ করেছি পান, মানে এটার জন্য আক্ষরিক অর্থেই ঢাকার যে দূষণ সেগুলোর মধ্যে আমরা যে বাস করছি, মানে বলা হয়ে যায় যে 10টা মানে সিগারেট খেলে যে ক্ষতি হয়, একটা শ্বাস নিলে ঢাকার বাতাসে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। তো এই যে একটা অবস্থা, এখান থেকে কিন্তু পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আসলে কি করলে কি হবে সেটা আরও বেশি করে আলোচনায় আসতে হবে। পরিবেশগত ক্ষতির দিকটি গণমাধ্যমে বেশি করে আরও উঠে আসতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনি যেটি বলছিলেন যে যারা পরিবেশ বিনষ্টের সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির কথাটি আপনি বলছিলেন, সেই দৃষ্টান্তমূলক শাস্তির প্রকৃতিটি কি হতে পারে? শাস্তি ধরুন আপনি শব্দ দূষণ দিয়ে যদি আপনি বলেন, মানে এটাতেই ধরি যে আপনার আইনে কি আছে, শব্দ দূষণ করা যাবে না, কিন্তু আপনি যে হাইড্রোলিক হর্ন সেটি কিন্তু আমদানি করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এখানে কিছু কিছু বৈসাদৃশ্য আছে। দূরপাল্লার গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার বিধান আছে, কিন্তু সিটি এলাকায় এটি করা যাবে না। সেটি হাইড্রোলিক হর্ন করলে সেটি শব্দের কিন্তু একটা মাত্রা আছে, মাত্রার বাইরে সেটি যাওয়া যাবে না। মানে এখানে সমন্বয়ের যথেষ্ট অভাব আছে। এবং আরেকটি বিষয় আমি যেটি দেখেছি রাজধানীর সড়কে বা অন্যান্য জায়গায়, বাইক আর বাসের হর্নের মধ্যে কোনো পার্থক্য নেই, ট্রাকের হর্নের মধ্যে কোনো পার্থক্য নেই। এক্স্যাক্টলি, এমনকি রিক্সাও এখন হর্ন ব্যবহার করেছে, যান্ত্রিক হর্ন, যেটি খুবই উচ্চ শব্দে বাজে, এবং সেটি বিশেষ করে শিশুদের জন্য, বয়স্ক মানুষের জন্য এটি খুবই ক্ষতিকর। তাহলে এটি দেখবে কারা? এটি আসলে কারা যে দেখবে, যাদের দেখার কথা তারাও দেখে অনেক সময় কুল পায় না, এবং তারা নিজেরাও কিন্তু পুলিশ, আমরা একটা রাউন্ড টেবিল করেছিলাম জাগানো, যে সেখানে পুলিশ সদস্যকে আমরা রেখেছিলাম। সেখানে বলা হচ্ছে যে যারা ট্রাফিক, যারা দায়িত্ব পালন করছেন, তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, তারা কানে শুনছেন না অনেকদিন, মানে যারা 10 বছর দায়িত্ব পালন করছেন তারা এখন কানেই শুনছেন, শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। মানে এই যে একটা অবস্থা, পুলিশ নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো খুবই অ্যালার্মিং, খুবই উদ্বেগজনক। এই বিষয়গুলোতে আরো বেশি নজর দিতে হবে যাতে এই অবস্থাটা না থাকে। আমরা এই পরিবেশের এই যে বিরূপ আচরণ, এটির জন্য তো আমরাই দায়ী, বারবার বলা হচ্ছে, আমিও বলছি, আপনিও বলছেন, সবাই বলছে। সেই জায়গায় আমরা যেহেতু বুঝতে পারছি আমরা দায়ী, তাহলে আমরা এই দায় থেকে মুক্তি পেতে পারি কিভাবে? আবারও সেই একই কথা বলতে হবে যে আমাদের সচেতন হতে হবে, এবং নিজেদেরকে যদি আমরা নিজেরা না বাঁচি, আসলে কেউ কিন্তু আমাদের বাঁচাতে পারবে না। আপনি কিন্তু নিজেই বলেছেন যে প্রকৃতি তার মতো করে প্রতিশোধ নেয়। প্রকৃতির প্রতিশোধ নামে আপনি গল্প উপন্যাসও আছে, কিন্তু আছে। আপনি দেখবেন যে প্রকৃতিকে যদি আপনি দেন, প্রকৃতি কিন্তু উদার হস্তে সবকিছু আবার ফিরিয়ে দেয়। আপনি দেখেন যে সবুজ শস্য, আমরা সবুজ বাংলাদেশের কথা বলি, তো সেখানে আপনি দেখেন যে আমরা ধান সবুজের বাংলাদেশ। তো এই যে একটা অবস্থা, সেখানে প্রকৃতি আমাদের উদার হস্তে সব কিন্তু দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু প্রকৃতিকে বারবার তার আঘাত করছি। আমরা পাহাড় কাটছি, আমরা পাহাড় কেটে সমতল ভূমি বানিয়ে সেখানে আবাসস্থল করছি, সেখানে চাষাবাদ করছি, মানে কোনো সেটাও আমরা রক্ষা করছি। ভূমিপুত্র বা ভূমিকন্যা হয়ে উঠতে পারিনি এখনো। ডক্টর হারুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, এবারে দেশের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম সহ আপনাদের জন্য। সময় বাড়ল এইচএসসির ফর্ম পূরণের। বিলম্ব ফি ছাড়া 2024 সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফর্ম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী 5 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 45 টাকা দরে চাল, 32 টাকা দরে ধান কিনবে সরকার। প্রতিবারের মতো এবারও বোরো মৌসুমে ধান ও চাল কিনবে সরকার। 7 মে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চালু হবে। অভ্যন্তরীণ বাজার থেকে 32 টাকা দরে 5 লাখ টন বোরো ধান, 45 টাকা দরে 11 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 1 লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ হবে। সব মিলিয়ে আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 17 লাখ টন ধান ও চাল কিনবে সরকার। তাপমাত্রা কমাতে পরিকল্পনার কথা জানালেন চিফ হিট অফিসার। রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই।
পরিস্থিতি যখন এমন, তখন স্বভাবতই প্রশ্ন উঠছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে চিফ হিট অফিসার বুশরা আফরিন জানিয়েছেন, দায়িত্ব পেয়ে বসে নেই তিনি, চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। তীব্র গরমে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তীব্র গরমের কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়ে চলমান পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। রবিবার 21 এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে সুখবর প্রতিদিন। দেশে গবাদি পশু কৃত্রিম প্রজননে বড় সাফল্য। কৃত্রিম প্রজননের জন্য দেশে একসময় বিদেশ থেকে গবাদি পশুর সিমেন বা বীজ আমদানি করা হতো। উৎপাদন সক্ষমতা ছিল কম। গত 2 যুগে এই অবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে বাংলাদেশে এখন সিমেনের উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়ে বেশি। দর্শক, আর কতকাল অন্যের উপর দায় চাপিয়ে আমরা দায়মুক্ত থাকার চেষ্টা করব? পরিবেশ প্রকৃতির আজ যে অবস্থা, সেজন্য কি আমরা একেবারেই দায়ী নয়? আমাদের যার যার দায়টুকু আমরা যদি পরিশোধ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই প্রকৃতি এবং পরিবেশ আমাদের সঙ্গে সুখময় আচরণ করবে, বন্ধুভাবাপন্ন হয়ে উঠবে। আসুন না আমরা সবাই প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় যার যার অবস্থান থেকে ন্যূনতম হলেও ভূমিকা রাখার চেষ্টা করি আজ এখন থেকেই। দর্শক মণ্ডলী, আজ সকাল 11টায় অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ডে পুনঃ